মাহবুবুর রহমান মোল্লা কলেজে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের পাল্টা হামলা। এ ধরনের ঘটনা আর সহ্য করা হবে না, উপদেষ্টা আসিফের হুঁশিয়ারি। হাইকোর্টের নির্দেশনায় 1 মাসের স্থিতাবস্থা, ঢাকায় ব্যাটারি চালিত রিকশা চলবে। ঋণ দেওয়ার প্রলোভনে রাজধানীতে সমাবেশে লোক জড়ো করার চেষ্টা। সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির কোনো বিরোধ নেই বললেন তারেক রহমান। ফ্যাসিস্টদের দোসরদের পুনর্বাসনের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান। একনেক বৈঠকে প্রায় 6,000 কোটি টাকা ব্যয়ে 5 প্রকল্প অনুমোদন। অর্থনৈতিক কর্মকাণ্ডে কিছুটা স্থবিরতা রয়েছে, জানালেন পরিকল্পনা উপদেষ্টা। কমিশন ভবনে প্রথম কর্মদিবস নির্বাচন কমিশনের। কর্মকর্তা কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময়, জাতির ক্রান্তিকালে সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। রাজধানীতে 3 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে ডেমরার মাহবুবুর রহমান মোল্লা কলেজ এলাকা। কলেজে ভাঙচুর করে লুটপাট করা হয়েছে কম্পিউটার সহ বিভিন্ন সরঞ্জাম ও আসবাবপত্র। 3 কলেজের সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে অর্ধশতাধিক শিক্ষার্থী। এ ঘটনায় মাহবুবুর রহমান কলেজ সহ বিভিন্ন কলেজের 8,000 শিক্ষার্থীর বিরুদ্ধে সূত্রাপুর থানায় মামলা করেছে পুলিশ। আরো জানাচ্ছেন দীপন দেওয়ান। রবিবার ক্যাম্পাসে ভাঙচুরের প্রতিবাদে সোমবার এভাবেই ডেমরার মাহবুবুর রহমান মোল্লা কলেজ ভাঙচুর করে সরকারি কবি নজরুল ও শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী। এক পর্যায়ে কলেজের ভেতরে গিয়ে ভাঙচুর করে বিভিন্ন রুম, নিয়ে যায় জিনিসপত্র। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা ধাওয়া দিলে শুরু হয় সংঘর্ষ। ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভিতরে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের কিছু শিক্ষার্থী আটকে যায়। তাদের ওপর হামলা চালায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সাথে যোগ দেয় ডেমরা এলাকার স্থানীয়রা। এ সময় ঘটনাস্থলে কোনো পুলিশের উপস্থিতি দেখা যায়নি। ওরা পুরা 2-3টা কলেজ আসছে। আইসা প্রথমে আমাদের স্যার ছিল, স্যার সহ আমাদের কলেজ পুরা ভাঙচুর এবং কলেজের ভিতরে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র, এই যে দেখেন কি নথিপত্র, এগুলা জ্বালাই দিছে। পরে এগুলো অ্যাটাকটা করছে, কোনো কিছুই ওরা কোনো কথা ভাবেনি, কোনো কিছু চিন্তাই করেনি। বুঝতে পারছেন, এখানে যে মানুষের স্বাভাবিক যাদের রোডে চলাচল করতেছে তাদের কথাও তারা কিন্তু কোনো রকম চিন্তা করেনি। ওনারা ভয়েই চলে গেছে, আমরা সবাই একসাথে দৌড় দিছি, ওনারা ভয়ে চলে গেছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হলেও ব্যর্থ হয়। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। বিকেল 3:30টার দিকে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। বিপুল সংখ্যক পুলিশ, আমাদের সাথে আর্মি পার্সোনেল অফিসার যারা আছেন তারা ছিলেন, র্যাব এসছেন। আমরা পরবর্তীতে এই মাহবুবুর মোল্লা কলেজের ভেতরে ঢুকতে সক্ষম হয়েছি। আমরা ব্যক্তিগতভাবে ফিজিক্যালি আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে কি এখানে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, আমরা এটা দেখেছি এবং এটার পরবর্তী যে আইনগত ব্যবস্থা, অবশ্যই এটা আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে শহীদ সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুরের প্রতিবাদে সোমবার সকালে বাহাদুর শাহ পার্কের সামনে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। ভাঙচুরের প্রতিবাদে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকে। ডিএমআরসি সহ আরও ঢাকার 35টা প্লাস কলেজ তারা আইসা এই সোহরাওয়ার্দী কলেজ আক্রমণ করছে এবং আমাদের যত বন্ধু বান্ধব ছিল, শিক্ষার্থী ছিল, তাদের উপর হামলা করছে। আপনি আইসা একটা কলেজ নষ্ট করে দিলেন, পুরো একটা ইউনিভার্সিটির মতো একটা প্রতিষ্ঠান নষ্ট করে দিলেন, সেটা তো মানা যায় না। এর কঠিন হস্তে দাঁত ভাঙা জবাব দিয়ে দেবে সোহরাওয়ার্দী, কবি নজরুল এবং 7 কলেজের আপামর সাধারণ শিক্ষার্থীরা। কলেজ দুটির অধ্যক্ষরা ভিক্টোরিয়া পার্কের সামনে গিয়ে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আশ্বাস দেন শিক্ষকরা। তোমাদের এখানে আক্রমণ করছে, আমার মনে হয় ছাত্র না, এরা সন্ত্রাসী। ছাত্র নাম দিয়ে আসছে, আমি এদেরকে দেখছি, তোমরা দেখো নাই তো। আমি ওদের সাথে 2 ঘন্টা পর্যন্ত আমার মোকাবেলা হয়েছে, কথা হয়েছে। আমরা এদের দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলে আসছি। উনি সমস্ত ক্ষতিপূরণ দিতে রাজি আছেন, আমাদের শর্ত মেনে নিতে রাজি আছেন। তা আমি প্রশাসনকে বলেছি, আমি আমার ছাত্র প্রতিনিধি ছাড়া 1 পাও নড়ব না। গত 18 নভেম্বর ঢাকা ন্যাশনাল মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ। এর জের ধরে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর চালায় মাহবুবুর রহমান কলেজের শিক্ষার্থীরা। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। কলেজে হামলা ভাঙচুর আর সহ্য করা হবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আগের প্র্যাকটিস অনুযায়ী পুলিশ গুলি ছুড়লে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারত, সেই শঙ্কায় আইনশৃঙ্খলা বাহিনী অ্যাকশনে যায়নি বলে উল্লেখ করেন তিনি।
ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তথ্য জানান আসিফ মাহমুদ। তিনি জানান, শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহতের কোনো তথ্য সরকারের কাছে নেই। সংঘর্ষের এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। ব্রিফিংয়ে তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, শিক্ষার্থীদের সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশের দুর্বলতা ছিল, তবে পুলিশ ব্যবস্থা নিলে পরিস্থিতি আরও খারাপ হতো বলে জানান তিনি। তার অভিযোগ, একদিনে এত ঘটনা কাকতালীয় নয়, এর পেছনে আগের ফ্যাসিস্ট সরকারের ষড়যন্ত্র আছে। এ ঘটনায় দেশে বা দেশের বাইরে কারা জড়িত তাও অনুসন্ধান করা হচ্ছে বলে জানান নাহিদ ইসলাম। যথাযথ ব্যবস্থা নিতে তো পুলিশের দুর্বলতা ছিল দেখেই তো আসলে ঘটনাটা সংঘর্ষের দিকে গিয়েছে, এটা তো আমরা স্বীকার করছি। কিন্তু পুরো পুলিশ তো আসলে একটা পুনর্গঠন প্রক্রিয়ার ভিতরে আছে। তো সেই জায়গায় আসলে যখন এত শিক্ষার্থী নেমে এসেছে, পুলিশকে আমরা শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে কিন্তু যদি হতো তাহলে সেটা আরো বেশি খারাপ দিকে যেতে পারতো। এই কারণে হয়তো পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করেছে প্রাথমিকভাবে, কিন্তু শিক্ষার্থীদের সাথে তারা সংঘর্ষে জড়ায়নি এবং পরবর্তীতে তারা পুলিশ এবং সেনাবাহিনী গিয়ে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। আমাদের আহ্বান থাকবে সকল পক্ষের প্রতি যে এখন আমাদেরকে দেশ গড়ার জন্য প্রত্যেকটা সেক্টরের সংস্কার আনার জন্য সময় দিতে হবে এবং ধৈর্য ধরার একটা আহ্বান আমাদের পক্ষ থেকে থাকবে এবং যার যার মতামত, আপনারা জানেন যে সংস্কার কমিশনগুলো সবার জনগণের থেকে মতামত চাচ্ছে, সেখানে মতামত দিতে হবে। ডিস্ট্রাকটিভ ওয়েতে না গিয়ে কনস্ট্রাকটিভ ওয়েতে আমরা দেশটাকে কিভাবে করতে পারি সেদিকে মনোযোগ দিতে হবে। ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশে 1 মাসের জন্য স্থিতাবস্থা দিয়েছে চেম্বার আদালত। চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক আজ আদেশ দেন। এর ফলে ব্যাটারি চালিত রিকশা চলাচলে আপাতত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। 19 নভেম্বর এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুল সহ আদেশ দেয় হাইকোর্ট। সেই আদেশে 3 দিনের মধ্যে ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ বা বিধিনিষেধ আরোপের নির্দেশ দেওয়া হয়। সেই আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে যায় রাষ্ট্রপক্ষ। মাননীয় অ্যাটর্নি জেনারেল আজকে আশ্বস্ত করেছেন যে উনি আগামী 1 মাসের মধ্যে এই ব্যাটারি চালিত রিকশার বিষয়ে একটি নীতিমালা বা একটা ফ্রেমওয়ার্ক, লিগ্যাল ফ্রেমওয়ার্ক করা যায় কিনা এটা সরকারের সাথে আলোচনা করে দেখবেন এবং তারা যদি আইনের মধ্যে থেকে এই ব্যাটারি চালিত রিকশা চলে আমাদের সেখানে কোনো আপত্তি থাকবে না। যারা এখন বিদ্যমান ঢাকায় ব্যাটারি চালিত রিকশা চালাচ্ছেন বা চলছে, এই রিকশাগুলো চলাচলে কোনো বাধা নেই। যে সরকার ইচ্ছা করলে একটা বিধি করতে পারেন, একটা নীতিমালা করতে পারেন, একটা আইনের কাঠামোর মধ্যে এনে তারপরে এগুলো দিতে পারেন। মূল কথা ছিল যে আইনের মধ্যে এবং আইনের কাঠামোর বাইরে কোনো ধরনের কোনো রকম কার্যক্রম কোনো পক্ষেরই পরিচালনা করা যেমন উচিত না। এর আগে আগারগাঁওয়ে রাস্তা আটকে বিক্ষোভ করে অটোরিকশা চালকরা। সকাল 11টার দিকে রাস্তা অবরোধ করে তারা। এর ফলে যান চলাচল বিঘ্নিত হয়ে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ব্যাটারি চালিত রিকশা চালকরা বলছেন, তাদের এ আন্দোলনে আওয়ামী লীগ যুবলীগের কর্মীরা অনুপ্রবেশ করেছে। তারাই মূলত নানা অপকর্ম ও বিশৃঙ্খলা করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন রিকশা চালকরা। বলেন, তাদের যৌক্তিক দাবি সরকারের মেনে নেওয়া উচিত, মূল সড়কে নয়। অলিগলিতে রিকশা চালানোর কথাও বলেন তারা। বেলা 3টার দিকে অবরোধ তুলে নেয় রিকশা চালকরা। ঋণ দেওয়ার প্রলোভনে গ্রামের সহজ সরল মানুষকে ঢাকার শাহবাগে এনে বিশৃঙ্খলা তৈরির পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে পুলিশ। রবিবার রাত থেকেই শাহবাগে জড়ো করা হয় বিভিন্ন বয়সী কিছু নারী পুরুষকে। সোমবার শাহবাগে গিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি জানান, বিদেশে পাচারকৃত অর্থ ফেরত এনে বিনা সুদে এবং জামানতে গরিবদের ঋণ দেওয়ার দাবিতে সমাবেশটি ডাকে অহিংস গণ অভ্যুত্থান নামের একটি সংগঠন। রিপোর্ট মহিবুল্লাহ মুহিবের। অহিংস গণ অভ্যুত্থান নামের ব্যানারে রাজধানীর শাহবাগ এলাকায় রবিবার শেষ রাত থেকে বাস, মাইক্রোবাসে আসতে থাকে মানুষ। বিচ্ছিন্নভাবে শাহবাগ সহ আশপাশে অবস্থান নেয় তারা। এই নারী পুরুষরা জানিয়েছেন, বিনা সুদে 1 লাখ টাকা ঋণ দেওয়ার আশ্বাসে পরিচিত ব্যক্তিরা তাদের ঢাকায় আনে। তবে ঢাকায় এসে পরিচিত ওইসব মানুষের খোঁজ মিলছে না। তাদের প্রত্যেককে একটি করে ফর্ম পূরণের পর ঢাকায় আনা হয়েছে। লোক আছে সামনে, আর আমরা তো জানি না, আমরা মুসলমান তো লোন দিব। ওই মহিলাটা জানছে লোনের কথা কইয়া না বলে ওই সামনে গেলে ওই ইংলিশে লোন দেবো। ওই যে মহিলাটা ওই লোক আনছে করে আমার কি আনছে। আপনি জানেন না, আপনি কিছু জিজ্ঞেস করেন না যে কেন যাচ্ছে না, কিসে বলে সংস্থা এর থেকে টাকা দেবে, এলে আমরা যার যে পরিমাণ ঋণের এরকম ভাবে দেবে, যে যতটুক তার আয় আছে বা যতটুক
যার সম্ভাবনা আছে এরকম ভাবে ঋণ দেব। আসছি তো ওই জন্য নিয়ে আইছে আঙ্গুরে, কে লেগে নিয়ে আইছে এটা তো সঠিক আমরা জানি না। এটা তো জিজ্ঞাসা করি নাই, আমি আইছি ঢাকা থেকে, আমার এখানে নিয়ে আইলো, আমি বাপের জায়গায় তারা দিলাম। রাজধানীতে অবস্থান নিয়ে এই মানুষদের বাড়ি ফিরে যেতে বলে পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ মানুষের সহায়তায় বেআইনি সমাবেশ থেকে কয়েকজনকে আটকও করা হয়। গ্রামগঞ্জের বিভিন্ন তারা সংগঠক তৈরি করে দিয়েছে, আপনারা বিভিন্ন ব্যানারে দেখেছেন যে সংগঠক অমুক জায়গার সংগঠক, এবং এদের বলা হয়েছে যে তোমরা যত পারো লোকজন নিয়ে আসো। এবং আমরা কথা বললাম সকালে যে কারো থেকে 400 টাকা, কারো থেকে 200 টাকা, মানে যার যেমন ভাড়া লাগে এই সবার থেকে টাকা তুলে তুলে এভাবে গাড়ি ভর্তি করে, লঞ্চ ভর্তি করে, এমনকি যারা গাড়ি পায় নাই, ভাড়া পায় না, তারা হাইস ভর্তি করে লোক নিয়ে চলে আসছে। ঢাকা শহরে কোনো ধরনের আইন শৃঙ্খলার ব্যাঘাত যাতে না ঘটে, এই জন্য আমরা আগে থেকেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কিন্তু আমরা এর প্রধান যে আবু মোস্তফা আমিন সহ বেশ কয়েকজনকে কিন্তু পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তীতে যাচাই বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই সমাবেশে অংশ নেওয়ার কথা ছিল গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির। তিনি শাহবাগে আসার আগেই ছত্রভঙ্গ করে দেয়া হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষকে। বিষয়টিকে ভুল বোঝাবুঝি হিসেবে আখ্যা দেন তিনি। তারা এর আগেও আগস্ট মাসে এখানে একটি সমাবেশ করেছে, আজকে তাদের পূর্ব নির্ধারিত একটা মহাসমাবেশ ছিল। সরকারের কাছেই তারা দাবি তুলছে এবং তাদের আন্দোলন তো একটা অহিংস আন্দোলন হিসেবেই নামের মধ্যেই আছে। তো এই আন্দোলনের এই কর্মসূচি নিয়ে পুলিশ প্রশাসন কিংবা মানে অনেকের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে। আমার ধারণা যে এখানে একটা অভিযোগ উঠছে যে যারা এসছেন এখানে তাদের অনেককেই ভুল বুঝিয়ে আনা হয়েছে কিংবা তাদের কাছ থেকে নিবন্ধনের টাকা নেওয়া হয়েছে। যে কোনো আন্দোলনকেই একটা প্রতিবিপ্লব কিংবা আওয়ামী লীগ তার মধ্যে ঢুকে পড়ছে এইভাবে দেখা আমার মনে হচ্ছে যে ঠিক হচ্ছে না। তবে এখনো আওয়ামী লীগ আতঙ্ক চলতে থাকায় গণতান্ত্রিক ন্যায্য আন্দোলনের মাধ্যমে মানুষ প্রত্যাশার কথা বলতে পারছে না বলেও মনে করেন জোনায়েদ সাকি। তারা ঠিকমতো দাবি তুলতে পারেননি তাদের। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পতিত স্বৈরাচারের দোসররা যেন পুনর্বাসিত হতে না পারে সেটা নিশ্চিত করা সবার কর্তব্য। শহীদদের আকাঙ্ক্ষা পূরণে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার কথাও বলেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির কোনো বিরোধ নেই। রিপোর্ট করছেন সিকান্দার রহমান। ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিউজের বার্ষিক সাধারণ সভায় ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বৈরাচার বিরোধী কর্মসূচি সহ গণতান্ত্রিক সব আন্দোলনে সাংবাদিক সমাজের ভূমিকার কথা স্মরণ করেন তিনি। পতিত স্বৈরাচার ও তাদের দোসরদের আদালতের পাশাপাশি জনগণের কাছেও প্রত্যাখ্যাত করার মতো পরিস্থিতি তৈরির কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পলাতক স্বৈরাচার আর তার দোসররা যাতে রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করাও কিন্তু আমাদের কর্তব্য। এজন্যই যথাযথ আইনগত এবং রাজনৈতিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। পলাতক মাফিয়া খুনিদের পুনর্বাসন ঠেকাতে তাদেরকে একদিকে আদালতে বিচারের মুখোমুখি করা প্রয়োজন, অপরদিকে তাদেরকে অবশ্যই জনগণের আদালতের রাজনৈতিক বিচারে প্রত্যাখ্যাত হওয়ার পরিস্থিতিতেও ফেলতে হবে। যদি এই দুয়ের সমন্বয় ঘটাতে পারি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি গণবিরোধী বিতাড়িত অপশক্তি বাংলাদেশের রাজনীতিতে আর মাথা তুলে দাঁড়াতে সক্ষম হবে না। সংস্কার ও নির্বাচন নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই বলে সাফ জানিয়ে দেন তারেক রহমান। মানুষের নিত্যদিনের সংকট সমাধানের তাগিদ দেন তিনি। সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই। সংস্কার আগে নাকি নির্বাচন আগে, যারা এ ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছেন তাদের উদ্দেশ্য কিন্তু ভিন্ন। বিএনপি মনে করে সংস্কার কার্যক্রম এটি কোনো শেষ হওয়ার বিষয় নয়। সংস্কার কার্যক্রমকে কার্যকর করতে চাইলে সবার আগে জনগণের নিত্য দিনের দুর্দশা লাঘবের ব্যবস্থা করা দরকার। জনগণের নিত্য প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করা না গেলে সংস্কার কার্যক্রমের কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না। বিএনপি ও জামাতের শীর্ষ পর্যায়ের রাজনীতিবিদরা ছাড়াও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা সাধারণ সভায় যোগ দেন।
মুক্ত গণমাধ্যম বাস্তবায়নের তাগিদ দেন সাংবাদিক নেতারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। ৫,৯১৫ কোটি টাকার ৫টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, এখন থেকে শুধু প্রকল্প অনুমোদনই পরিকল্পনা মন্ত্রণালয়ের কাজ শেষ হবে না। দুর্নীতি রোধ ও প্রকল্প বাস্তবায়নের গতিও তদারকি করা হবে। অনেক প্রকল্পের পরিচালক পালিয়ে গেছে উল্লেখ করে পরিকল্পনা উপদেষ্টা বলেন, এজন্য এডিপি বাস্তবায়নের হার অনেক কম। তবে নতুন করে প্রকল্প পরিচালক দিয়ে কাজে গতি আনার চেষ্টা করা হচ্ছে। রাজনৈতিক সরকার না থাকা ও সুদের হার বেড়ে যাওয়ায় অর্থনৈতিক কর্মকাণ্ডে কিছুটা স্থবিরতা রয়েছে বলেও জানান ওয়াহিদুদ্দিন মাহমুদ। এ কারণে প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে আগে দুর্নীতি ও রাজনৈতিক বিবেচনার বিষয়গুলো প্রাধান্য দেওয়া হলেও এখন থেকে প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নে গতি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নীতি সমন্বয়ের বিষয় এসেছে। এতদিন আমরা প্রকল্প যাতে ভালো থাকে, দুর্নীতিমুক্ত থাকে, ভালো প্রকল্প হয়, বাস্তবায়ন দুর্নীতিমুক্ত হয়, এগুলোর দিকে দৃষ্টি ছিল। এখন এরপরে এই অর্থ বছরের শেষ পর্যন্ত আমরা চেষ্টা করব যেগুলোকে আমরা ছাড়পত্র দিয়েছি এগুলোকে ভালোভাবে যাতে যত দ্রুত পারা যায় বাস্তবায়ন করা, যাতে করে এখন আমরা যেভাবে পিছিয়ে আছি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে এটা যাতে অনেকটাই শুধরে নেওয়া যায়। নির্বাচন প্রক্রিয়ার সব সংস্কার শেষে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জাতির ক্রান্তি লগ্নে একটি ভালো নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য তার। আর নতুন দায়িত্বকে চ্যালেঞ্জ নয়, সুযোগ হিসেবে দেখছে নির্বাচন কমিশন। প্রথম কর্মদিবসে নবনিযুক্ত নির্বাচন কমিশনারদের শুভেচ্ছা জানান কমিশনের কর্মকর্তা কর্মচারীরা। বিস্তারিত এস এম ফয়েজের রিপোর্টে। দেশের 14তম নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসে কমিশনে যান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ অন্য 4 কমিশনার। কমিশন কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা তাদের শুভেচ্ছা জানান। আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় বসেন নির্বাচন কমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। 3 ঘণ্টার বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নবনিযুক্ত নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশন বদ্ধপরিকর। একটা ট্রান্সপারেন্ট প্রসেসের মাধ্যমে যে আমাদেরকে নির্বাচন করা হয়েছে আমরা ধন্য মনে করছি, গর্বিত মনে করছি এবং একাধারে এটা আমরা রেসপন্সিবিলিটি হিসেবে শুধু না নিয়ে আমরা এটাকে অব্লিগেশন হিসেবে দেখতে চাই। এটা শুধুমাত্র আমাদের দায়িত্ব নয়, এটা আমাদের দায়বদ্ধতা এবং ইনশাল্লাহ আমরা এই দায়বদ্ধতা পূরণ করব। আমরা সমন্বিতভাবে কমিশন মনে করি মোর দ্যান দ্য চ্যালেঞ্জ, আমরা মনে করি এটা একটা অপরচুনিটি। চ্যালেঞ্জ তো অবশ্যই আছে এবং চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্যই আমরা এখানে আছি। আমরা এটাকে অপরচুনিটি ভাবছি এই জন্য জাতি একটা ক্রান্তি লগ্নে এসে দাঁড়িয়েছে যেখানে আমাদের আর কোনো বিকল্প নেই একটা ভালো নির্বাচন করা ছাড়া। যথাসময়ে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হবে বলেও জানান তিনি। এই সরকারের উদ্দেশ্য হচ্ছে দ্রুততম সময়ে নির্বাচন দেওয়া, তবে যেসব সংস্কার কার্যক্রম তারা হাতে নিয়েছেন সেগুলো তো চলমান আছে। সো চলমান সংস্কার প্রক্রিয়া আমাদের যা কিছু কাজ আছে হাতে সেগুলো মিলিয়ে দ্রুত ব্যাপারটা হয়তো রিলেটিভই থাকবে, তবে সবারই তো উদ্দেশ্য হচ্ছে নির্বাচনের দিকেই যাওয়া। কোন প্রেক্ষাপটে এই কমিশন গঠন করা হয়েছে সেটা আলোকপাত করা হয়েছে। জাতির প্রত্যাশা নিয়ে আমরা কথা বলেছি, আমরা কি চাই ভবিষ্যতে সেটা নিয়ে কথা বলেছি এবং আমাদের চাওয়া ভেরি সিম্পল, একটা সুন্দর নির্বাচন। মতবিনিময় সভায় সততা জবাবদিহিতা নিশ্চিতে নির্বাচন কমিশনের সকল কর্মকর্তাদের দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। আইন শৃঙ্খলা বাহিনীর অনুরোধের কারণে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়। সোমবার বিকেলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে যায় ডিবি। ঢাকা থেকে বিমানে চট্টগ্রামে যাওয়ার কথা ছিল চিন্ময়ের। গত 25 অক্টোবর চট্টগ্রামে এক সমাবেশের পর চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে রাষ্ট্রদ্রোহের মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান। এদিকে সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাসকে ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে। মামলাযোগ্য কোনো বিষয়ে ঢাকার কোনো থানায় মামলা না নিলে সাথে সাথে ওসিকে সাসপেন্ড করার
হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সোমবার ডিএমপি সদর দপ্তরে অটোরিকশা, ভ্যান ও ইজি বাইক চালকদের সাথে বৈঠকে তাদের বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে তিনি এ হুঁশিয়ারি দেন। এদিকে অন্য একটি অনুষ্ঠানে অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, নৈরাজ্য বন্ধে রাজনৈতিক প্রভাব ও কালো টাকার মালিকদের হস্তক্ষেপ মুক্ত করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। চলমান সংকট নিরসনে সোমবার সকালে ডিএমপি সদর দপ্তরে নবনিযুক্ত পুলিশ কমিশনারের সাথে বৈঠক করেন অটোরিকশা, ভ্যান ও ইজি বাইক চালকরা। বৈঠকে তারা নিজেদের বিভিন্ন সমস্যার পাশাপাশি পুলিশের চাঁদাবাজির বিষয় তুলে ধরেন। এইটা হচ্ছে লোকাল সিন্ডিকেট, যেটা আপনি কিছুক্ষণ আগে বললেন যে পুলিশ, লোকাল দলীয় মাস্তান, দলীয় লোকজন মিলে একটা সিন্ডিকেট করে। কারণ এই জিনিসটা খোলা বাজারে বিক্রি হইতেছে, ব্যাট ট্যাক্স দিতেছে, আমরা কিনতেছি, সরকার ব্যাট পাচ্ছে। তো চাঁদাবাজরে যেহেতু আমরা চাঁদা দেই, সরকারি আওতায় যদি নেয়, আমরা চাই সরকারে আমাদের আয়ের থেকে একটা অংশ দিতে, আমাদের বৈধকেরা দেহ, আমাদের টাকা দেহ, দেশের উন্নত হোক। বিশেষ করে রূপনগর থানায় আমাদের যেমন পল্লবী, বৌদ্ধত পল্লবী আর লোক আপনার দক্ষিণ পল্লবী, এই দুইটা পল্লবীতে আমাদেরকে নানা অভিযোগ শুনে ডিএমপি কমিশনার চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হওয়ার ঘোষণা দেন। চলতেছে তো 50 বছর একইভাবে চাঁদাবাজি, বন্ধ তো করতে পারে নাই কেউ। বন্ধ করতে পারি কিনা দেখেন না। এইটা কমিটি করে ব্যবস্থা নেন, ওসিকে রাখেন, গণ্যমান্য ব্যক্তিদেরকে রাখেন, রেখে এই চাঁদাবাজি বন্ধ হতেই হবে। পুলিশের তরফ থেকে আমি সব ধরনের সহযোগিতা, আমার ওসি থাকবে সেখানে, আমার ওসি যদি এই কাজে সহযোগিতা না করে সে নাই হয়ে যাবে। এদিকে ডিআরইউতে যাত্রী কল্যাণ সমিতি এক সংবাদ সম্মেলনে ব্যাটারি চালিত রিক্সা সহ ছোট যানবাহন চলাচল নীতিমালা প্রণয়নের দাবি জানায়। সড়ক শৃঙ্খলায় সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান অধ্যাপক রোবায়েত ফেরদৌস। বাসগুলো যে সীমাহীন, গতিহীন, গতি নিয়ন্ত্রণহীনভাবে চলে, এগুলোর মালিকগুলো দেখবেন বেশিরভাগ হচ্ছে সাবেক পুলিশ কর্মকর্তা, সাবেক সেনা কর্মকর্তা, রাজনীতিবিদ, মন্ত্রী, এমপি। কাজে এদেরকেও কিন্তু কোনো নিয়ন্ত্রণের মধ্যে অনেক চেষ্টা করে কিন্তু আনা যায় না। কিন্তু পুরো পৃথিবী জুড়ে আপনি দেখবেন, আমি কম্বোডিয়ায় গিয়েছিলাম কয়েকদিন আগে, ওদের পার ক্যাপিটা ইনকাম আমাদের চেয়ে কম, মাথা পিছু হয় আমাদের চেয়ে কম, কিন্তু তারাও এটা নিয়মের মধ্যে চলে। কিন্তু এই শৃঙ্খলা আমরা আনতে পারি না, কারণ ওই যে রাজনৈতিক ক্ষমতা, কালো টাকার মালিকদের দৌরাত্মের কাছে আমরা আসলে সাধারণ মানুষরা জিম্মি হয়ে গেছি। প্রায় 1 কোটি মানুষের জীবন জীবিকার সাথে জড়িত ছোট যানবাহনকে সঠিক পরিকল্পনায় নিতেও সরকারকে আহ্বান জানানো হয়। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। গাজীপুরে বন দখল করে গড়ে তোলা স্বেচ্ছাসেবক লীগ নেতার কলোনি সহ অর্ধশতাধিক স্থাপনা ভেঙে গুড়িয়ে দিয়েছে যৌথ বাহিনী। সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় বনে নির্মিত অর্ধশতাধিক বাড়িঘর সহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। উদ্ধার করা হয় 3 একর বনভূমি। বন বিভাগ জানায়, গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ মোহাম্মদ ওমর ফারুকের নেতৃত্বে বন দখল করে ঘরবাড়ি নির্মাণ করে বনখেকোরা। বাধা দিলে বন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের উপর বেশ কয়েকবার হামলা চালায় সন্ত্রাসী। বন বিভাগের দাবি, এই এলাকায় 9 একর বনভূমি দখলে নিয়েছে ভূমিদস্যুরা। পর্যায়ক্রমে সব সম্পত্তি উদ্ধার করা হবে। বর্ণাঢ্য আয়োজনে নিজ গ্রাম কলসিন্দুরে সংবর্ধনা পেলেন সাফ জয়ী নারী ফুটবলাররা। নির্দলীয় আবরণে সানজিদা, মারিয়া, তোহরাদের বরণ করে নিতে হাজির হন কলসিন্দুরের রাজনৈতিক, সাংস্কৃতিক অঙ্গন সহ সাধারণ এলাকাবাসী। নারী ফুটবলাররা জানান, দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে তাদের পরবর্তী লক্ষ্য এশিয়ান লেভেলে সাফল্য বয়ে আনা। ভবিষ্যতে নারী ফুটবলকে এগিয়ে নিতে সরকারকে আরও বেশি ভূমিকা রাখতে হবে বলে মনে করেন ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। গগন পণ্ডিতের ক্যামেরায় অমিত রায়ের রিপোর্ট। একটা সময় বাংলাদেশ নারী ফুটবলের স্বর্ণখনি ছিল ময়মনসিংহের ধুবাউড়া কলসিন্দুর গ্রাম। গ্রামের ধুলিকণা গায়ে মেখে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক ফুটবলে ছড়িয়েছেন তারা হীরক দ্যুতি। টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন দলের 8 তারকাই কলসিন্দুর থেকে উঠে আসা। দেশে ফিরে এতদিন ছুটে মেলেনি স্বর্ণকন্যাদের। ফুরসত পেয়েই এলেন তারা মায়ের কোলে। নিজ গ্রামে নারী তারকাদের এক নজর দেখতে হাজারো মানুষের ভিড়। ভাসলেন ফুলেল শুভেচ্ছায়। একটা সময় নারী ফুটবল দলে 14 জনই ছিলেন কলসিন্দুর গ্রামের। এখন অনেকেই আছেন, তবে প্রিয় মুফিজ স্যারের অভাবটা ভালো মতোই অনুভব করছেন। এক সময় হচ্ছে ন্যাশনাল টিমে আমরা 14 জন ছিলাম, একই গ্রামের একই স্কুলের। তারপরে আমাদের পরে হচ্ছে শামসুন নাহার জুনিয়র একমাত্র প্লেয়ার যে চান্স পাইছে, তারপরে আর কোনো প্লেয়ার এখনো যাইতে পারে নাই। সেটা হচ্ছে আমাদের এখানে কিছু প্রবলেম ছিল। এখন সম্ভাবনা খুবই কম আমাদের এখানে ওরকম প্লেয়ার বের হওয়া বা ন্যাশনাল টিমে খেলা ওরকমই দেখতেছি না। আগে আমাদের মফিজ স্যার আর মিনতি ম্যাডাম সর্বোচ্চ আমাদের গার্জেন হিসেবে কাজ করত। তারপর থেকে এলো স্যার আর ম্যাডাম যখন থেকে এগুলো কাজ থেকে ওনারা দূরে সরে চলে
খেলাধুলার বিষয়ে ওনারা যখন দায়িত্বে নেয় তখন থেকে আমাদের টিম কিন্তু নাই। স্যার আর ম্যাডাম যদি থাকতো তাহলে অবশ্যই আমাদের প্লেয়ার আরও উঠে আসতো। সানজিদা তহুরাদের চোখ এখন এশিয়ান ফুটবলে, সেজন্য চান ঘরোয়া ফুটবলে আরও বেশি সমর্থন। সাউথ এশিয়াতে চ্যাম্পিয়ন হয়েছি পরপর ব্যাক টু ব্যাক 2 বার, তো আমাদের লক্ষ্য এখন এশিয়াতে ভালো কিছু করা, আর অবশ্যই তো হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য তো আমাদের থাকবেই। এলাকাতে আসলে সংগঠন না পাইলে মানে আমাদের জন্য অনেক ভালো লাগে যে আমাদের এলাকা আমাদের জন্য অনেক কিছু করতেছে। ভালো রেজাল্ট করার জন্য অনেকে সাপোর্ট দরকার, তো সাপোর্টটা যদি করে তাহলে আমরা আরও ডিভাইডে আমরা ভালো কিছু করতে পারবো। সাদেক হোসেন খোকা ছিলেন ফুটবল অন্তপ্রাণ। বাবার মতো ছেলে ইঞ্জিনিয়ার ইশাক হোসেনের আছে ফুটবলের প্রতি টান। সে টানে ছুটে গেছেন কলসিন্দুর। জানান নারী ফুটবলে অবদান রাখবে তার ক্লাব। তারা আমাদেরকে দুইবার সাফ চ্যাম্পিয়নশিপ ট্রফি এনে দিল, তো আমি মনে করি তাদেরকে যদি কিছু সাপোর্ট দেওয়া হয় বা তাদেরকে যে ন্যূনতম যে সাপোর্টটা দরকার হয় একজন প্রফেশনাল অ্যাথলিটদের, সেটি দেয়া হলে আমি মনে করি যে আমরা শুধু সাফ না, আমরা সাফের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে আরও ভালো রেজাল্ট পারফরমেন্স আনতে পারবো। কলসিন্দুরে আবারও ফুটবল জাগরণে প্রয়োজন সাংগঠনিক ভিত্তি, নিয়মিত খেলার আয়োজন আর পৃষ্ঠপোষকতা। সমস্যাগুলো দূর করার প্রতিশ্রুতি দিলেন বিএনপির নেতা সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। আসলে এখানে আমাদের প্রশিক্ষণের যথাযথ অভাব রয়েছে এবং লজিস্টিক সাপোর্টের অভাব রয়েছে। তো আমরা আশা করব যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা তারা এ ব্যাপারে যথাযথ উদ্যোগ নেবে। সংবর্ধনার শুভেচ্ছায় আসে অনুপ্রেরণা, বাড়ায় সাফল্যের ক্ষুধা। সেই ক্ষুধা মেটাতে প্রয়োজন অর্থনৈতিক নিশ্চয়তা, নিয়মিত খেলার সুযোগ। সাফজয়ী নারী ফুটবলারদের এখন এটাই সবচেয়ে বড় চাওয়া। বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। দিয়াগো ম্যারাডোনার চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। 2020 সালে এই দিনে মৃত্যুবরণ করেন তিনি। ফুটবল ইতিহাসের সবচেয়ে বর্ণিল চরিত্র ম্যারাডোনা। মানুষের ভালোবাসা যেমন পেয়েছেন, তেমন নানা বিতর্কিত কর্মকাণ্ডে সমালোচিতও হয়েছেন 86 বিশ্বকাপের এই মহানায়ক। বিশ্বকাপ ফুটবল ইতিহাসে অন্যতম সেরা আসর 1986 বিশ্বকাপ, আর সেই বিশ্বকাপটি যুগে যুগে স্মরণীয় হয়ে থাকবে ম্যারাডোনার বিশ্বকাপ হিসেবে। একজন ফুটবলার নিজস্ব ক্যারিশমায় একটি বিশ্বকাপ আসরে কতটা আলো ছড়াতে পারেন তার অনন্য দৃষ্টান্ত মেক্সিকো বিশ্বকাপ। ব্রাজিল, পশ্চিম জার্মানি, ফ্রান্স ও ইতালি ছিল 86 বিশ্বকাপের হট ফেভারিট, কিন্তু সবাইকে বিস্ময় উপহার দিয়ে অ্যাজটেক স্টেডিয়ামে সোনার কাপে চুমু খেয়েছেন ম্যারাডোনা। আর্জেন্টিনাকে উপহার দিয়েছেন দ্বিতীয় বিশ্বকাপ। ওই আসরে আর্জেন্টিনা গোল করেছে 14টি, যার 5টি এসেছে ম্যারাডোনার পা থেকে, আর বাকি 7টি গোলের উৎস সেই বিখ্যাত বা পা। ক্লাব ফুটবলে নেপোলির মতো অখ্যাত ক্লাব তার পায়ের জাদুতে বিখ্যাত হয়েছে। লিওনেল মেসির আগে ম্যারাডোনাই প্রথম ফুটবলার যিনি অনূর্ধ্ব 20 বিশ্বকাপ ও ফিফা বিশ্বকাপে গোল্ডেন বল জিতেছেন। 2000 সালে পেলের সাথে যৌথভাবে সর্বকালের সেরা ফুটবলারের স্বীকৃতি পেয়েছেন ম্যারাডোনা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। মাহবুবুর রহমান মোল্লা কলেজে, কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের পাল্টা হামলা। এ ধরনের ঘটনা আর সহ্য করা হবে না, উপদেষ্টা আসিফের হুঁশিয়ারি। হাইকোর্টের নির্দেশনায় 1 মাসের স্থিতাবস্থা, ঢাকায় ব্যাটারি চালিত রিকশা চলবে। ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে রাজধানীতে সমাবেশে লোক জড়ো করার চেষ্টা। সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির কোনো বিরোধ নেই বললেন তারেক রহমান। ফ্যাসিস্টের দোসরদের পুনর্বাসনের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান। একনেক বৈঠকে প্রায় 6,000 কোটি টাকা ব্যয়ে 5 প্রকল্প অনুমোদন। অর্থনৈতিক কর্মকাণ্ডে কিছুটা স্থবিরতা রয়েছে জানালেন পরিকল্পনা উপদেষ্টা। কমিশন ভবনে প্রথম কর্মদিবস নির্বাচন কমিশনের। কর্মকর্তা কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময়। জাতির ক্রান্তিকালে সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।